ইতিহাস কখনো হঠাৎ করে লেখা হয় না। ইতিহাস আগে প্রস্তুত করা হয়, তারপর সেটাকে ঘটনা বলা হয়। আজ আমরা এমন একটি প্রশ্ন নিয়ে কথা বলবো যে প্রশ্নটি অনেকেই উচ্চারণ করতে ভয় পান, অনেকেই আবার উচ্চারণ করেন অতি রঞ্জনের সঙ্গে। যুক্তরাষ্ট্র কি বাংলাদেশে ইসলামী রাজনৈতিক শক্তির উত্থান চায়? যদি চায়, কেন চায়, কিভাবে চায়, আর শেষ পর্যন্ত বাংলাদেশের জন্য এর অর্থ কী? এটা কোনো ষড়যন্ত্র তত্ত্ব নয়, এটা আবার নিশ্চিত প্রমাণিত সত্যও নয়। এটা হলো প্যাটার্ন, ইতিহাস ও ভূ রাজনীতির আলোকে একটি বিশ্লেষণ। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাম্প্রতিক কিছু বক্তব্য, বিশেষ করে জামাত ইসলামী প্রসঙ্গে তার অবস্থান রাজনৈতিক মহলে একটি অস্বস্তিকর প্রশ্ন তৈরি করে। এরপর আসে আরও একটি বিষয়, একটি ফাঁস হওয়া অডিও রেকর্ড। সে অডিওতে সরাসরি বলা হয়েছে, বাংলাদেশে ইসলামী রাজনৈতিক দল ক্ষমতায় এলে যুক্তরাষ্ট্রের আপত্তি নেই। এখানেই মূল টার্নিং পয়েন্ট, কারণ যুক্তরাষ্ট্র প্রকাশ্যে বলে তারা ধর্মনিরপেক্ষ গণতন্ত্র চায়, কিন্তু বাস্তবে তারা কাজ করে যেটা তাদের কৌশলগত স্বার্থ নিশ্চিত করে। এই দ্বৈততা থেকেই জন্ম নেয় প্রশ্ন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি বোঝার জন্য একটি শব্দই যথেষ্ট, রিয়াল পলিটিক, অর্থাৎ নৈতিকতা নয়, ক্ষমতার হিসাব। আর একটু ব্যাখ্যা করি, সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যুক্তরাষ্ট্র কাকে বেছে নিয়েছিল? কমিউনিজমের বিরুদ্ধে যে শক্তি দাঁড়াতে পারে, সে ধর্মীয় হোক, স্বৈরাচারী হোক বা সামরিক, তাদের গ্রহণযোগ্য মনে করা হয়েছে। এই নীতির সবচেয়ে বড় ল্যাবরেটরি ছিল আফগানিস্তান। মুজাহিদিনদের অর্থ, অস্ত্র, প্রশিক্ষণ সবই এসেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের কাছ থেকে। সেই মুজাহিদিন থেকে জন্ম নেয় তালেবান, আল কায়েদা। পরবর্তী 2 দশক যুক্তরাষ্ট্র নিজেই লড়েছে নিজেদের তৈরি করা বাস্তবতার বিরুদ্ধে। এখানে একটি গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক দিক রয়েছে। ইসলামী রাজনৈতিক শক্তি সাধারণত পশ্চিমা সাংস্কৃতিক আধিপত্যকে প্রশ্ন করে, অভ্যন্তরীণ সমাজে মেরুকরণ তৈরি করে, প্রতিবেশী শক্তিগুলোকে অস্বস্তিতে ফেলে। ফলে কি হয়? একটি রাষ্ট্র ধীরে ধীরে হয়ে ওঠে অস্থিতিশীল কিন্তু নিয়ন্ত্রণযোগ্য। এই অবস্থায় যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে উপযোগী, কারণ স্থিতিশীল শক্তিশালী রাষ্ট্র দর কষাকষি করে, আর দুর্বল রাষ্ট্র নির্দেশ মানে। চলুন 3টি দেশ দেখি। শুরুতেই ইরাক। সাদ্দামের পতনের পর ধর্মীয় বিভাজনকে কাজে লাগিয়ে রাষ্ট্র কাঠামো ভেঙে ফেলা হয়, যার ফলাফল আইএস, গৃহযুদ্ধ আর স্থায়ী অস্থিরতা। এবার যদি সিরিয়ার প্রসঙ্গে আসি, আসাদের বিরুদ্ধে প্রথমেই মডারেট ইসলামিস্টদের সমর্থন, আর পরে পুরো যুদ্ধক্ষেত্র জঙ্গি গোষ্ঠীর দখলে। আর লিবিয়া, গাদ্দাফির পতনের পর রাষ্ট্রের অস্তিত্বই এখন প্রায় শেষ। এই দেশগুলোর একটি মেল, আগ্রাসনের আগে ধর্মীয় রাজনীতিকে মাঠে নামানো হয়েছে। বাংলাদেশ কোনো বিচ্ছিন্ন রাষ্ট্র নয়, এটি ভারত ও চীনের মাঝখানে বঙ্গোপসাগরের মুখে এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রবেশদ্বার। একটি সামরিক বা কৌশলগত উপস্থিতি মানে চীনের নৌপথ নজরদারি, ভারতের পূর্বাঞ্চলের চাপ, রাশিয়ার প্রভাব বলয়ে ফাটল। বাংলাদেশ মানে একটি জিও পলিটিক্যাল লিভার। ভারত চায় বাংলাদেশ যেন শত্রু ভাবাপন্ন না হয়, চীন চায় অর্থনৈতিক ধারাবাহিকতা, রাশিয়া চায় পশ্চিমা সামরিক ঘাঁটি না থাকুক। এই 3টি শক্তি ইসলামী রাজনীতির উত্থানকে ঝুঁকি হিসেবে দেখে। এখানেই যুক্তরাষ্ট্রের সুযোগ, বিভাজনের ভেতর দিয়েই প্রবেশ। বাংলাদেশের ইসলামী রাজনীতি সামাজিকভাবে প্রথিত, সাংগঠনিকভাবে শক্ত এবং আন্তর্জাতিকভাবে বিতর্কিত। এই 3টি গুণ একসঙ্গে একটি শক্তিকে করে তোলে প্রভাবশালী কিন্তু বিতর্কিত। এই বিতর্ক মানেই আন্তর্জাতিক হস্তক্ষেপের বৈধতা না। যুক্তরাষ্ট্র কাল বাংলাদেশে হামলা করবে না, কিন্তু প্রশ্ন হলো, রাজনৈতিক অস্থিরতা বাড়ছে, প্রতিষ্ঠান দুর্বল হচ্ছে, সমাজ মেরুকরণ হচ্ছে। যদি উত্তর হয় হ্যাঁ,
তাহলে ইতিহাস বলে পরবর্তী ধাপ খুব দূরে থাকে না। সবচেয়ে বড় বিপদ বাইরের শক্তি নয়, সবচেয়ে বড় বিপদ হলো আমরা নিজেরাই বুঝতে চাই না আমরা একটা বড় খেলায় আছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশে ইসলামী শক্তির উত্থান চায়, এই বক্তব্য হয়তো শতভাগ প্রমাণযোগ্য নয়, কিন্তু এটাও অস্বীকার করা যায় না। যুক্তরাষ্ট্রের ইতিহাসে ধর্মীয় রাজনীতি বারবার একটি কৌশলগত হাতিয়ার হয়েছে। বাংলাদেশ এখন একটি ক্রিটিক্যাল মুহূর্তে দাঁড়িয়ে। এই মুহূর্তে ভুল বোঝাপড়া, ভুল মিত্র নির্বাচন কিংবা ভুল শত্রু চিহ্নিত করা এই দেশকে ঠেলে দিতে পারে একটি দীর্ঘ অস্থিরতার পথে। এই বাস্তবতার আরেকটি দিকে স্পষ্ট করে বলা দরকার, বাংলাদেশের মানুষের রাজনৈতিক স্মৃতি খুব দীর্ঘ না হলেও নৈতিক স্মৃতি অত্যন্ত শক্তিশালী। এদেশের মানুষ ধর্মকে হৃদয়ে ধারণ করে, কিন্তু রাষ্ট্রকে কখনো ধর্মের হাতে তুলে দেয়নি। 1971-এর মুক্তিযুদ্ধ, 90-এর গণঅভ্যুত্থান, এমনকি পরবর্তী সময়ের নানান সংকটে প্রতিবারই মানুষ শেষ পর্যন্ত মৌলবাদী শাসনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। কারণ সাধারণ মানুষ জানে, ধর্ম যখন রাজনীতির হাতিয়ার হয় তখন তা বিশ্বাস নয়, ক্ষমতার অস্ত্রে পরিণত হয়। আজও গ্রাম থেকে শহর, মসজিদ থেকে বাজার, সবখানে এই বোধ কাজ করে যে ধর্ম ব্যক্তিগত, রাষ্ট্র নাগরিকের। এই সচেতনতাই বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি। সামনে যে নির্বাচন আসছে সেটি কেবল ক্ষমতা বদলের লড়াই নয়, এটি একটি সভ্যতা রক্ষার ভোট। যদি মানুষ ভয়, হতাশা বা বিভ্রান্তির কাছে হার মানে, তবে বাইরের শক্তি ও ভেতরের মৌলবাদী গোষ্ঠী সেই শূন্যস্থান পূরণ করবে। আর যদি মানুষ সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগ করে, তাহলে কোনো সুদূর প্রসারী ভূরাজনৈতিক ষড়যন্ত্রই এখানে শেকড় গাঁটতে পারবে না। ইতিহাস প্রমাণ করে বাংলাদেশ কখনো বন্দুকের নলে নয়, ব্যালটের শক্তিতে নিজের ভবিষ্যৎ নির্ধারণ করেছে। এবারও সেই ব্যালটই হতে পারে মৌলবাদ রুখে দেওয়ার সবচেয়ে কার্যকর প্রতিরোধ। সঠিক সিদ্ধান্তই বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে টিকে থাকার সুযোগ করে দেবে।